নেত্রকোনা খ্যাত পটুয়াখালী, যেখানে এক স্থান থেকে দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। পর্যটন নগরী হিসেবে এইটি যেই স্বীকৃতি বিশ্বের দরবারে পাওয়ার কথা ছিল, সেটি কিন্তু নানা সীমাবদ্ধতায় আজ সম্ভব হয়নি। কি কারণে এগিয়ে যায়নি, কিংবা কি কারণে এটির নিরাপত্তা থেকে শুরু করে নানা বিষয়ে এখনো কুক্ষিগত হয়ে আছে, সেই প্রশ্ন আছে জনগণের। অন্যদিকে প্রার্থীরা আছেন কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে আগামী দিনে তারা নেতৃত্বের জায়গায় বসবে, সেই কথা নিয়ে। এই যে জায়গা, এখানে রয়েছে 8টি উপজেলা এবং 9টি থানা, একই সাথে 5টি পৌরসভা এবং 76টি ইউনিয়ন। দক্ষিণাঞ্চলের এই পটুয়াখালী থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি জুমাতুল বিদা এবং আমার সাথে রয়েছেন 3 জন অতিথি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমার হাতের বাম পাশে রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম, গণ অধিকার পরিষদের প্রার্থী পটুয়াখালী 1 আসনের। তার পাশেই রয়েছেন অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলার জামায়াতে ইসলামের আমির, প্রার্থী পটুয়াখালী 1 আসন, এবং তার পাশেই রয়েছেন মাওলানা আবুল হাসান বোখারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পটুয়াখালী 1 আসনের। আমরা তাদের সাথে কথা বলবো, জনগণের প্রশ্ন নিব। তার আগে আমরা চলে যাব, আমাদের সহকর্মী রয়েছেন যিনি পটুয়াখালীতে আমাদের প্রতিনিধি, তার সাথে আমরা শুরুতে কথা বলবো এবং তার থেকেই মূলত আজকের আয়োজনের শুরুটি আমরা করব। এতদিন যাবৎ পটুয়াখালীর সংবাদ সংগ্রহ করছেন যারা নেতৃত্বে ছিলেন, পটুয়াখালীর নেতৃত্ব দিয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, তাদের কথা যেমন শুনেছেন, এপাশে যে জনগণ রয়েছে তাদের কথাও শুনেছেন। সীমাবদ্ধতা, সংকট কি কি রয়েছে এবং সম্ভাবনার দ্বার যদি খোলা হয় সেটি কি হতে পারে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যে আসলে দক্ষিণের জনপদের সমুদ্র কিংবা নদী বেষ্টিত জেলা পটুয়াখালী, এখানে প্রতি বছরই কিন্তু ঝড় ঝঞ্ঝাটের মুখোমুখি হয় সাধারণ মানুষ। কারণ উপকূলীয় এলাকা, এখানকার সব থেকে বড় সমস্যা হচ্ছে বেড়িবাঁধ সমস্যা। এই প্রতি বছরই বন্যা জলোচ্ছ্বাসের প্রভাবে কিন্তু বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে, ফলে ঘর বাড়ি, বসত ঘর, আবাস, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা জায়গা জমি সহ কিন্তু নদীগড়ে বিলীন হয়ে যাচ্ছে। এর বাইরেও যেটি সমস্যা রয়েছে, স্বাস্থ্য খাতে একটা ব্যাপক সমস্যা রয়েছে, যে কারণ আপনি জানেন যে পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালে কিন্তু রোগী 250 শয্যা বিশিষ্ট হলেও রোগীর সংখ্যা 600 ছাড়িয়ে যায় কখনো কখনো। সেক্ষেত্রে 2 থেকে 3 গুণ বেশি রোগী ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, ফলে রোগীদের যেমনি বারান্দা কিংবা ফ্লোরে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। আমরা দেখেছি যে পটুয়াখালীতে আরও একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণাধীন রয়েছেন। সেটি হয়তো যখন চালু হবে তখন হয়তো পটুয়াখালীর মানুষের যে স্বাস্থ্য সমস্যাটা সেগুলো কিছুটা নিরুপায় বা নিরাময় হবে। এর বাইরে আরেকটু বিষয় যদি বলি, এখানকার যোগাযোগ ব্যবস্থা কিছুটা ভালো, কর্মসংস্থানের সব থেকে বড় সমস্যা রয়েছে। পটুয়াখালীর যে সকল পায়রা বন্দর, তারপরে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলেও, ইপিজেড নির্মাণ হলেও কিন্তু এখানকার কর্মজীবী মানুষ, এলাকার যে মানুষ রয়েছেন তারা কিন্তু সেখানে কর্ম বা কাজ করার সুযোগ পান না। বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সেখানে কাজ করছেন, ফলে এলাকার মানুষ কর্মহীন বেকার জীবন পার করছে। আমরা আগামীতে যারা নির্বাচিত হবেন কিংবা আগামীতে যারা সরকার গঠন করবেন, তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা এতটুকুই যে এই নদী ভাঙন কিংবা স্বাস্থ্য ব্যবস্থা কিংবা তাদের কর্মসংস্থানের সুযোগ তারা সৃষ্টি করবেন, এমনটা প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষ করছে। আমরা মূলত সরাসরি এই সাংবাদিকের কাছ থেকে যে তথ্যটা পেলাম ওটা নিয়ে আগামী জনপ্রতিনিধির কাছে চলে যাই। শুরুতেই শহীদুল ইসলাম ফাহিম, আপনার কাছে জানতে চাইব, সীমাবদ্ধতা অনেক, স্বাস্থ্য খাত যার নিজেরই স্বাস্থ্য ঠিক নেই, এরকম একটা পরিস্থিতিতে আপনি যখন নেতৃত্বে যাবেন, সেই সম্ভাবনার দ্বার যখন উন্মুক্ত হবে, আপনি আসলে কিভাবে সমাধানের পথ খুঁজে নেবেন কিংবা কিভাবে কাজ করবেন? জি, ধন্যবাদ সবাইকে। আপনারা একটা কথা দিয়ে শুরু করতে চাই যে সীমাবদ্ধতা যে কথাটা, আসলে সীমাবদ্ধতা যদি ইচ্ছা থাকে এই সীমাবদ্ধতাকে অতিক্রম করা সম্ভব। যেটা আমরা 5 আগস্ট এই বাংলাদেশের একটা অভ্যুত্থানকে কেন্দ্র করে যেটা দেখেছি, যে মানুষ মনে করতো যে এই বাংলাদেশে শেখ হাসিনা মারা না যাওয়া পর্যন্ত তাকে কোনোদিন বিদায় করা সম্ভব হবে না। এই সীমাবদ্ধতাকে যেহেতু আমরা কাটিয়ে উঠতে পেরেছি, তাহলে বাংলাদেশে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা বেশি বড় করে দেখি না। বিশেষ করে পটুয়াখালীর যে সমস্যাগুলো উপস্থাপন করা হয়েছে, এগুলা মোটা দাগে পটুয়াখালীর সব থেকে বড় সমস্যা। এর ভিতরে চিকিৎসা খাত যেটা উল্লেখ করা হয়েছে,
এই চিকিৎসা খাত তখনই আরো প্রপার ডেভেলপ করবে যখন জনপ্রতিনিধিরা তার নির্বাচনী আসনে চিকিৎসা নিবে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে জনপ্রতিনিধিরা হয়তো কথার বুলি সরে যে আমি চিকিৎসা খাত ভালো করব, শিক্ষা খাত ভালো করব, কিন্তু তার দ্বারা এটা কখনোই সম্ভব হয় না। কারণ যে প্রপার, আমরা বিভিন্ন সময় হসপিটালে যাই, দেখি যে বারান্দায় রোগীগুলা কিভাবে কাতরাচ্ছে, সে প্রপার বেড পাচ্ছে না, প্রপার চিকিৎসা পাচ্ছে না। তো এইটা যখন আমি ওইখানে ভর্তি থাকবো, যখন আমি ফিল করব, তখন আমার হাতে যখন ক্ষমতা থাকবে, তখন সেটা আমি পরিবর্তনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। তো এই জিনিসটা হয় না। বলবো যে যারা জনপ্রতিনিধি হবে তাদের যদি কথা এবং কাজে ঠিক না থাকে তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। শিক্ষার ক্ষেত্রে সেম। আপনি দেখবেন যে আপনি যখন একটু পয়সাওয়ালা হবেন কিংবা একটু ক্ষমতার কাছাকাছি চলে যাবেন, তখন আপনার ছেলে মেয়েকে আর গ্রামের স্কুলে পড়াতে চাবেন না আপনি, হয় ঢাকাতে। এবং ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি বাংলাদেশের 90 থেকে 95% যারা এমপি মন্ত্রী হচ্ছে তাদের সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করছে। এইটা নিয়ে কোনো রাজনীতিবিদরাও কথা বলে না, কারণ তাদের সন্তানরাও দেশের বাইরে পড়াশোনা করতেছে। তো সেই জায়গা থেকে তাদের সন্তানদেরও এটা বাধ্যতামূলক করা উচিত যে সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে, কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে তাদের পড়ানো যাবে না। যদি তারা সেই সরকারি যে স্কুল আছে, কলেজে আছে, সেখানে যদি তাদের সন্তানদেরকে পড়ানোর সুযোগ হয়, হয়তো মাসে অভিভাবক হিসাবে সে সেখানে যাবে, পড়াশোনার মান দেখবে, কিংবা সেই প্রতিষ্ঠানের শিক্ষকরাও চিন্তা করবে এমপির সন্তান এখানে পড়তেছে, এই পড়াশোনার মানটাকে আরো ভালো করতে হবে, সেই জায়গা থেকেও এটা ভালো হবে। এবং পটুয়াখালীর যে সম্ভাবনাময় যেই জায়গাটা, সেটা হলো যে ট্যুরিস্ট যে জায়গাটা, আমাদের পর্যটন শিল্প। আমরা সবসময় বলি যে এই পর্যটন শিল্প পটুয়াখালীর এটা একটা অপার সম্ভাবনাময় জায়গা, এটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিন্তু কোনো জনপ্রতিনিধি এটা নিয়ে এখন পর্যন্ত কাজ করেনি। যে আমাদের একটা দুর্যোগ প্রবণ এই এরিয়া পটুয়াখালী, এখানে এটাকে স্থায়ী একটা সমাধান দরকার। আজকে দুর্যোগ হবে, আমরা সব রাজনীতিবিদরা ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যাব, এটা আসলে সমাধান না। সমাধান হবে আমরা যদি স্থায়ী বেড়িবাঁধ তৈরি করতে পারি, আমরা যদি স্থায়ী যে দ্রুত সময়ে যে সংবাদটা যে ঘূর্ণিঝড় হবে বা দুর্যোগ আসতেছে, এই সংবাদটা যদি আমরা দ্রুত সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হবে। স্কুল কাম সাইক্লোন সেন্টারগুলো যদি আরো বেশি আকারে তৈরি করতে পারি, দুর্যোগের যে পরিমাণটা এটা অনেক ক্ষেত্রে আমরা কমিয়ে আনতে পারবো, এবং চর অঞ্চলের মানুষের যে জনসচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট নাজমুল হাসান, তার কাছে একটি প্রশ্ন করব। পূর্বে অসংখ্য জনপ্রতিনিধি গড়ে উঠেছেন, তাই না? এখানে নির্বাচিত হয়েছেন এবং তারাও লম্বা সময় যাবত দায়িত্বে ছিলেন। কি কারণে এই দায়িত্বগুলো পালন করা হয়নি, এই দায়টুকু ঘাট থেকে নামিয়ে ফেলা হয়নি? ধন্যবাদ আপনাদের। আসলে স্বাস্থ্য খাতে আমরা নজর দেওয়ার সুযোগ পাইনি। যারা এর আগে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। কে কত তাড়াতাড়ি নিজের ভাগ্য করবে, এই ভাগ্য করার কারণে জনগণের ভাগ্যে আর কিছু করে নাই। তারা তাদের ঢাকায় গাড়ি বাড়ি আছে, বিদেশে গাড়ি বাড়ি আছে। আপনি জানেন বিগত সরকারের এক মন্ত্রীর 350টা বাড়ি ছিল। তাহলে এই দেশের উন্নতি হবে কিভাবে? এখান থেকে যদি এই যে ঘুষ দুর্নীতি বন্ধ হয়, তাহলে এই দেশের উন্নতি হবে। এবং যদি আমাদের দল বা আমাদের জোট ক্ষমতায় আসে, তাহলে আমরা এখানে একটি টাকারও তছরূপ হবে না। যে কয় টাকা বরাদ্দ হয়, ওই সব টাকাটা সুন্দরভাবে এখানে যদি ইনভেস্ট করা যায়, একেবারে খুব অল্প সময় এটা সমাধান করা সম্ভব। আর দেখবেন যারা হাসপাতালে চাকরি করে, ছোট চাকরি করে, তারা ঔষধ নিয়েও তারা কত কারবারি করে। এটা যদি আমাদের সংগঠন বা আমাদের জোট ক্ষমতায় আসে, ওখান থেকে আমরা একেবারেই সুন্দরভাবে নিয়ন্ত্রিত করব এবং তাদের যে চাহিদা পূরণের আমরা চেষ্টা করব। অনেকে আছে রাস্তার জন্য টাকা পায়, একটু যে পুরনো রাস্তার উপরে একটু প্রলেপ দিয়ে টাকা উঠিয়ে নিয়ে যায়। বিগত সরকারে এমনও ঘটনা হয়েছে যে কোনো কাজ না করেই টাকা উঠে এনেছে। এই জন্য আমি মনে করি এখানে সৎ যোগ্য লোক প্রয়োজন। যদি আমাদের এই সরকার বা জোট আসে ক্ষমতায়, ইনশাল্লাহ আমরা অল্প দিনই শুধু আর চিকিৎসা ব্যবস্থা না, রাস্তাঘাট সহ সকল ব্যবস্থাটা পরিবর্তন হবে। এটা সম্ভব যে আমরা যদি 200 আসনও পাই, সকলকে সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান। আমরা এখন চলে যাব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মাওলানা আবুল হাসান বুখারীর কাছে। আপনার কাছে জানতে চাইব, যদি আপনারা কিংবা আপনি এই আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, এই সামনে থাকা ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি রাখবেন? আপনার জায়গা থেকে কি মনে হয়েছে, কি কারণে এতদিন এই পরিবর্তনগুলো সম্ভব হয়নি, যেই পরিবর্তন আপনি আনতে চান? আলহামদুলিল্লাহ, নাহমাদুন রাসূলুল্লাহ রাসূলিল কারীম আম্মা বাদ।
আজকে আমাদের চ্যানেল 24 এন মোহাম্মদ ব্যালট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের আপনাদের দায়িত্বশীলদেরকে মোবারকবাদ। বিশেষ করে আমাদের সামনে আছেন 3 সংগঠনের আমাদের এক আসনের 3 জন মনোনীত প্রার্থী। আমাদের মাঝে আছেন আমাদের 3 জনেরই সহযোগী যারা আমাদের এখানে শোনার জন্য আসছেন, ভোটার বৃন্দ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আমরা বাংলাদেশে একটা ভালো পরিবেশ পাইতেছি, সামনে ভালো একটা পরিবেশের আশ্বাস আমরা আছি। যারাই আসবো এখানে আমাদের ভাই বারবার জোটের কথা বলছেন, আপনারাও জানেন আমাদের 8 দলের থেকে এখন 10 দল সমমনা জোটের চেষ্টা চলতেছে। ইনশাল্লাহ শীঘ্রই আমাদের ঘোষণা হবে। আমরা যদি ইসলাম মানা দল এবং বিশেষ করে দিন দেয়ার মোখলেস মানুষ আমাদের মতো লোক সামনে আমরা 12ই ফেব্রুয়ারি জনগণের ভোটারের মাধ্যমে নির্বাচিত হতে পারি, সারা বাংলাদেশের রূপ একটা পরিবর্তন হবে। আপনারা জানেন আমাদের ইসলাম বাংলাদেশের বিভিন্ন গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে। ইনশাল্লাহ এই 24-এর পরে অনেক জায়গায় চেয়ারম্যান পালাই গেছে, মেম্বার পালাই গেছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক লোক যারা নিজের ব্যক্তিত্ব রাখতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যানরা তাদের সম্মানের সাথে দায়িত্ব পালন করে। ভালো মানুষ রাখলে ভালো কাজ হবে এবং সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত সবার মধ্যে একটা অবস্থান পরিবর্তন হবে যে আমরা সুখ চাই, শান্তি চাই, এই দেশের মধ্যে সমৃদ্ধিভাবে একটা ভালো সমাজ তৈরি করতে চাই। চমৎকার। আমরা প্রার্থীদের থেকে আসলে একটা সুন্দর আগামীর যে প্রতিশ্রুতি কিংবা আকাঙ্ক্ষা সেটি জানতে পারলাম। আমরা দর্শকদের কাছে যাব, দর্শকদের যে অভিমত রয়েছে সেটি জানতে চাইবো। যেহেতু 24-এর গণ অভ্যুত্থান এবং তারপর যদি আন্তর্জাতিক বিশ্বের দিকেও আমরা তাকাই, আমরা দেখেছি যে জেনজির যেই চমৎকার এগিয়ে চলা এটি আসলে প্রত্যেক দেশেই কম বেশি আসলে প্রভাব ফেলেছে। তো আমরা আয়োজনের শুরুতে যে প্রশ্নটা নিব সেটি কোনো একজন জেনজির নিব যিনি প্রথমবারের মতো এই যে ভোটের মাঠে প্রথমবার ভোট দিবেন। একজনের সাথে কথা বলবো এবং তার কি অনুভূতি রয়েছে, সে কি প্রশ্ন করতে চান, তার কি নারী হিসেবে যারা প্রতিনিধি রয়েছেন এখানে তাদের কাছে তার কোনো প্রশ্ন আছে কিনা সেটি জানতে চাইবো। শুরুতেই আপনার কাছে জানতে চাই, একজন নারী হিসেবে, একজন প্রথম ভোটার হিসেবে তাদের কাছে আপনার কি প্রশ্ন আছে? জি ধন্যবাদ। আমি একজন জেএনজি হিসেবে না, আমি একজন হিউম্যান বিইং হিসেবে বলতে চাই। তারা যে উন্নয়ন নিয়ে কথা বললো, আমাদের যে ফিউচার জনপ্রতিনিধিরা, তারা আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের নিরাপত্তা তারা কতটুকু নিশ্চিত করতে পারবে। আর উন্নয়নের থেকেও আমাদের বর্তমান পরিস্থিতিতে বেশি দরকার সুশাসন, সুশাসন এবং সুশাসন। প্রশাসনিক দিক যদি আমরা শক্ত করতে পারি আমাদের শহর সুন্দর হবে। তারা আমাদের প্রশাসনিক দিকে স্বচ্ছতা দিতে পারবে কিনা এটাই আমাদের তাদের কাছে মূল প্রশ্ন। আর নারীদের নিয়ে আমাদের শহর জুড়ে তাদের যে পরিকল্পনা সেটি আমি তাদের কাছ থেকে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জামায়াতের প্রার্থীর কাছে যাব। উনি প্রশ্ন করছিলেন নারীদের নিরাপত্তা থেকে শুরু করে আপনাদের পরিকল্পনা, একই সাথে যেই নতুন ভোটার রয়েছে কিংবা এই কেন্দ্রিক সুশাসন প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটি বলেছেন এবং আপনার পরিকল্পনা জানতে চেয়েছেন, যদি আপনি জানাতেন। জি ধন্যবাদ আপনাকে, আর শত্রুঘ্নকেও ধন্যবাদ। তারা প্রথমে নিরাপত্তার কথা বলেছে। এটা উদাহরণ 4টি ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে সুস্থ কেউ হাঁটতে পারতো না। শিবিরের ছেলেরা যেখানে শিবিরের নাম নেওয়া যাইতো না সেখানে 3 ভাগের 2 ভাগ ভোট পাই তারা হয়েছে। এই বোনদের ভোট বেশি পেয়েছে। তারা দেখছে যে এদের কাছেই তারা নিরাপদ এবং তারা ওখানে যে জিএস হয়েছে ফরহাদ, সে বলছে আমি যদি আমার এই সহপাঠীকে বোনই না মানে বোন হিসেবে গ্রহণ করতে না পারলাম তা আমার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। সেখানে ডাল ঘন হয়েছে, লাইব্রেরিতে তার হয়েছে যে এসি লাগছে, যে কয় টাকা বরাদ্দ হয়েছে সব টাকাই ওখানে ইনভেস্ট হয়েছে, 1টি টাকা ওদিক সেদিক হয় নাই। যার কারণে তারা ওখান থেকে তারা উদাহরণ নিতে পারে যে তারা কিভাবে নিরাপত্তায় আছে। ইসলামের এইটা শিক্ষা, ইসলামী বোনদেরকে নিরাপত্তা দিতে পারে। আল্লাহ রসুল আমাদের যেভাবে শিখাইছে আমরা সেইভাবে নিরাপত্তা দেবো, 100 ভাগ নিরাপত্তা দেবো। এটা আমিরে জামাতও মাঝে মাঝে বলে, আমরা বলি নিরাপত্তাও দেই। আমাদের নামে মিথ্যা প্রভাকাণ্ড অনেক হয়েছে, এখনো হইতেছে। অতএব ইসলাম বোনদের অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ রসুল বোনদের অগ্রাধিকার দিয়েছে। আমরা তার ওই পথ ধরেই আমরা কোরআন হাদিসের আলোকেই তাদের নিরাপত্তা বিধান করবো। আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই যে কোনো ছেলেদের নামে কোনো সূরা নাই কোরআনে, মেয়েদের নামে আছে। আর আল্লাহ রসুল বলছে যার 3টি মেয়ে কন্যা সন্তান থাকবে তাকে সুন্দরভাবে লালন পালন করে যদি পাত্রস্থ করা হয় তাকে আল্লাহ তাআলা বেহেশত দেবে। অতএব বোনদের কোনো ভয়ের কারণ নাই। আপনারা যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ভোট দিয়েছেন শিবিরকে, ওখান থেকে আপনারা যাচাই বাছাই করবেন। সারা বাংলাদেশ ইউনিভার্সিটিতে যেভাবে আপনারা বোন এবং ভাইরা মিলে জামাতের যে ছাত্র সংগঠন শিবিরকে ভোট দিয়েছে, এইভাবে আপনারা ইসলামের পক্ষে ভোট দেন, ইনশাল্লাহ ইসলাম এই দেশে আপনাদের শান্তি দেবে।
আমরা আবার ভোটারের কাছে যাব, তারপর প্রার্থীর কাছে সেই প্রশ্ন নিয়ে আমরা পৌঁছাবো। ভোটারদের মাঝখানে আমরা দেখছি যে নানা শ্রেণী পেশার মানুষ রয়েছে। পর্যটন শিল্প এখানে যেরকম রয়েছে, একই সাথে ব্যবসা রয়েছে বিভিন্ন ধরনের। আমরা চেষ্টা করব একজন ব্যবসায়ীর সাথে কথা বলার, তার জায়গা থেকে কি ধরনের অভিমত রয়েছে, কি প্রশ্ন রয়েছে জনপ্রতিনিধির কাছে আগামীর, সেটি জানতে চাইবো। আগামীর জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে যারা রয়েছেন ভোটের লড়াইয়ের জন্য, তাদের কাছে আপনার কি প্রশ্ন কিংবা কি চাহিদা রয়েছে? ধন্যবাদ। আমি আমাদের সম্মানিত যে 3 জন প্রার্থী রয়েছেন এবং এই আসনে সহ পটুয়াখালী জেলার 4টি আসনে আরো অন্যান্য যারা প্রার্থী আছেন, আমরা সকলের কাছে পটুয়াখালীর এই জনসাধারণের পক্ষ থেকে, ব্যবসায়িক কমিউনিটির পক্ষ থেকে আমরা বলতে চাই, পটুয়াখালীতে আপনার এই অনুষ্ঠান শুরুর প্রথম যে শব্দ চয়ন ছিল সমুদ্র কন্যা, আমাদের এই সমুদ্র কন্যা সমুদ্র বিদেউদূত বে অফ বেঙ্গল এখানে আছে এবং আমাদের সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন সহ আমাদের ইপিজিএট, নির্মাণাধীন ইপিজিএট রয়েছে, যেখানে 5 লক্ষাধিক কর্মসংস্থানের পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে। আমাদের প্রথম কথা, এই প্রকল্পগুলোতে আমরা দুর্নীতির, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির শুধু গল্প শুনে আসছি তা নয়, এটি একটি বাস্তব কথা। আপনাদের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই ব্যাপারে আমরা তাদের কাছে স্পষ্ট বক্তব্য চাই। আমরা বক্তব্য চাই যে ঢাকা থেকে এই কুয়াকাটা ভাঙা থেকে 6 লেন না হওয়ার কারণে প্রতিদিন অসংখ্য সড়ক দুর্ঘটনায় শত শত নাগরিক, আমাদের এই এলাকার জনসাধারণ নিহত হচ্ছেন, পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন। তাদের এ ব্যাপারে সামাজিক আন্দোলন নিয়ে ভূমিকা থাকবে কিনা এবং এ ব্যাপারে কত দ্রুত তারা পদক্ষেপ নেবেন, আমরা তাদের কাছে জানতে চাই। পটুয়াখালী পৌরসভাতে আমাদের অসংখ্য খাল রয়েছে, যে খালগুলো পুনরুদ্ধার এবং সংস্কার হলে এই পটুয়াখালী জেলা শহর সহ আমাদের এই এলাকা একটি পর্যটন নগরীতে পরিণত করা সম্ভব। এই খালগুলো দখল হয়ে আছে, মৃত অবস্থায় আছে এবং এই খালগুলো পুনরুদ্ধার করার মাধ্যমে আমাদের এই জেলা শহরকে পর্যটন নগরীর মাধ্যমে আগামীতে প্যারারিটি বেসিস, বিশেষ করে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পুরাতন জেলা হলো পটুয়াখালী, এটি সিটি কর্পোরেশন নিয়ে তাদের পরিকল্পনা আছে কিনা এবং তারা এই ব্যাপারে কি সুনির্দিষ্টভাবে ভাবছেন। আমরা জানতে চাই পটুয়াখালীতে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি এর একটি প্রবণতা দেখা যাচ্ছে। আমরা এই ব্যাপারে তাদের কি দৃষ্টিভঙ্গি আছে, পরিকল্পনা রয়েছে। আমরা ব্যবসায়িকরা মহাসড়ক সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত চাই। আমরা এখানে আইন শৃঙ্খলার উন্নতি চাই এবং মানুষজন একটি নিরাপদ পটুয়াখালী পায়। সর্বোপরি আসলে একটি নিরাপদ নগরীর প্রত্যাশা করছেন। আমরা গণ অধিকারের শহীদুল ফাহিমের কাছে চলে চাই, যে প্রশ্নটি খুব সুস্পষ্টভাবে তিনি করেছেন যে পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার যেই অপার সম্ভাবনা রয়েছে, এটি নানা ধরনের দুর্নীতি, নানা ধরনের অন্ধকারের কারণে কিন্তু ঢেকে গিয়েছে। আপনারা কি ধরনের প্রতিশ্রুতি রাখছেন এই যেই নগরীটি রয়েছে এটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য? কারণ পৃথিবীর যদি আমরা তাকাই অন্যান্য দেশের দিকে, শুধুমাত্র পর্যটন শিল্পকে এগিয়ে নিয়েও কুয়াকাটা, তার খাল থেকে শুরু করে তার যেই পটুয়াখালীর অন্যান্য যে নিদর্শন, এগুলোকে কেন ব্যবহার করা সম্ভব হচ্ছে না? জি ধন্যবাদ। যে বিষয়টা যে সিঙ্গাপুর শুধুমাত্র একটা পর্যটন শিল্পকে কেন্দ্র করে আজকে বিশ্বের কোথায় পৌঁছে গেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশেরও অনেক অপার সম্ভাবনা আছে যেগুলোকে আমরা কাজে লাগাতে পারি না। যে বিষয়টা পায়রা যে বন্দরটার কথা বলা হয়েছে, যে 17 বছর যে ফেসিস যে সরকার, তারা বিভিন্ন প্রজেক্ট করতো শুধুমাত্র দুর্নীতি করার জন্য, নামে বেনামে শুধু প্রজেক্ট হতো। আমরা খোঁজ নিয়ে দেখছি পায়রা হয়েছে একটা লস প্রজেক্ট, শুধুমাত্র তাদের পকেট ভারী করার জন্য এই প্রজেক্টটা করা হয়েছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিল, তাদের কাছে আমরা প্রত্যাশা ছিল যে তারা এইগুলো ভালোভাবে ইনভেস্টিগেশন করবে, এটা একটা প্রপার বিচারের আওতায় আনবে। তারা অনেক ক্ষেত্রে এই জায়গাটা ব্যর্থ হয়েছে। আমরা যারা সরকারে যাব, তারা এই জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছি, বিগত সালে যত দুর্নীতি হয়েছে সবকিছুর প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে যারা আবার ক্ষমতায় যাবে তারা সেম কাজটাই করবে এবং পরবর্তীতে আবার একটা অভ্যুত্থানের জন্য মানুষের জীবন দিতে হবে। তো এই জিনিসটা আমরা কখনোই চাই না। আমরা সবসময় যে এই বিষয়টা আমরা জনগণের কাছে বলি যে এখানে যারা আমরা পটুয়াখালীতে প্রার্থী আছি, আমরা একটা অঙ্গীকারনামা দিয়েছিলাম যখন মনোনয়নপত্র জমা দেয় 300 টাকার নোটারি করে, তারা যতটুকু দাবি দেওয়া দিবে, জনগণের প্রতিশ্রুতি দিবে, এরকম একটা অঙ্গীকারনামা হওয়া উচিত। এই অঙ্গীকারনামায় তারা সাইন করবে। যদি এটা প্রতিশ্রুতি তারা রক্ষা করতে না পারে, তাহলে আগামী নির্বাচনে তারা আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, এমন নিয়ম করা উচিত। আমরা মিষ্টি মিষ্টি কথা বলবো,
নানান বুলি শোনাবো, তারপর জনগণের ভোট নিব, 5 বছরের আর ক্ষমতার কাছে থাকবো আর জনগণের কাছে আসবো না। এইটা না হয়ে এরকম একটা অঙ্গীকার হওয়া উচিত। যদি এই অঙ্গীকার ভঙ্গ করে তাহলে সে আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এইটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে সবাই সোজা হয়ে গেছে, তার প্রতিশ্রুতি কমে গেছে। সে বলবে শুধু আমি রাস্তা প্রশস্ত করতে পারবো, আর কোনো কিছু করতে পারবো না, কারণ তার ভিতরে একটা ভয় থাকবে। এবং যেই বিষয়গুলো আমার এক ব্যবসায়ী ভাই বলেছে যে এই প্ল্যানগুলো আছে, এবং আমি আমার নির্বাচনে যে আমি একটা ভীষণ কিন্তু ঠিক করে রেখেছি আমি কি করবো। এটা একটা আমার লিখিত ডকুমেন্টস। এই লিখিত ডকুমেন্টস আমি জনগণের কাছে দিচ্ছি। এই লিখিত ডকুমেন্টসে এখানে স্পষ্টভাবে যেমন উল্লেখ করা আছে যে সবার জন্য নিরাপদ শহর। এই নিরাপদ শহরের জায়গায় এখানে লেখা আছে অপরাধ দমন, এই পটুয়াখালীকে সিসিটিভির আওতায় নিয়ে আসতে হবে, এবং যে পুলিশের যে পেট্রোল টিমটা এটা আরো বৃদ্ধি করতে হবে, এবং ব্যবসায়ী বান্ধব যে বিষয়গুলো উঠে আসছে এখানে আমি স্পষ্টভাবে লিখেছি যে চাঁদাবাজমুক্ত ও স্বাধীন ব্যবসার পরিবেশ নিশ্চিত করা, স্থানীয় শিল্প ও বাণিজ্যের প্রসার এবং শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য আমার সরকার কাজ করবে। এখানে আমরা যারাই নির্বাচিত হতে চাই বা যারা জনপ্রতিনিধি হতে চাই তারা, আমি আমার জায়গা থেকে বলবো, আমি শুধুমাত্র 5 বছরের ভিশন নিয়ে এখানে আসিনি। আমার ভিশন অন্তত 20 বছরের। যদি অন্তত 20 বছর না থাকে, আমি ক্ষমতায় যদি না যাই, তাহলে আমার 5 বছরের ভিশনও শেষ, আমার কাজ করার দক্ষতাও শেষ। আমরা এখন যে মাঠে আছি, ফলাফল যাই হোক না কেন, নির্বাচনের পরের দিনও মাঠে থাকবো, নির্বাচনের 1 মাস পরেও মাঠে থাকবো, 5 বছর পরেও মাঠে থাকবো। মাঠে থাকতে হবে। জনগণকে আমরা যে প্রতিশ্রুতি দিব, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ক্ষমতা আসবে তার কাছে যাব যে এটা আমি প্রতিশ্রুতি দিয়েছি, এটা বাস্তবায়ন করতে হবে। তার জন্য যারাই জনপ্রতিনিধি হতে আগ্রহী তাদের একটা অঙ্গীকার নেওয়া উচিত, এবং তার অন্তত 5 বছরের জন্য মাঠে আসা উচিত না। এবং তরুণ যারা আছে, আমরা বলবো যে যারা জনগণ আছে, যারা ভোটার আছে, তাদের তরুণদেরকে একটু সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত। কারণ যারা প্রবীণ আছে তারা এআই সম্পর্কে কিছু ধারণা জানে না, তারা চ্যাট জিপিটি কি সেটা সম্পর্কে তারা ধারণা জানে না। অনেক প্রার্থী তো ফেসবুকে চিনে না। তো সেই জায়গায় এখন এই যুগটা এআই এর যুগ। এই জায়গায় এই যে জনগণ যারা আছে, যে কমিউনিটি আছে, তাদের কাছাকাছি যাওয়ার জন্য যারা এই জিনিসটা ভালো বুঝবে তাদেরকে এগিয়ে নিতে হবে। সংসদে গিয়ে কথা বলার জন্য আমি বা অন্য যে প্রার্থী হোক না কেন, যদি জনগণের মোটিভ বুঝতে না পারে তাহলে সে সংসদে গিয়ে কথা বলতে পারবে না। সংসদে দরকার আপনার ব্রিজ। আপনি সেখানে জনগণের মোটিভ না বুঝে আপনি খাল কাটলে কখনো দেশের উন্নয়ন বা আপনার সংসদীয় আসনের উন্নয়ন হবে না। এজন্য সবসময় বলবো যে যারা জনগণের কাছাকাছি থাকবে, জনগণের এই বিষয়গুলো ভালোভাবে উপস্থাপন করতে পারবে এবং বুঝতে পারবে, তাদেরকে ভোটাররা ভোট দিবে এবং সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে সে কোন দলের মার্কার এগুলো বিবেচনা না করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত। শহীদুল ইসলাম ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম ফাহিমের যদি কথার সংক্ষেপটুকু আমরা ধরি, সেক্ষেত্রে হচ্ছে তিনি যেমন বলছেন অঙ্গীকারবদ্ধ হবার কথা, জবাবদিহিতা নিশ্চিত হবার কথা বলেছেন, এবং একই সাথে তার কথার মধ্য দিয়ে কিন্তু উঠে এসেছে যে নির্বাচিত হোক না হোক, পরবর্তীতে যারা নির্বাচিত না হয় তারাও যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যায়। আমরা আরো একটি প্রশ্ন নিব, জানতে চাইব জনগণ হিসেবে কতটা সচেতন আপনারা রয়েছেন, এবং যিনি পরবর্তীতে নির্বাচিত হবেন তার কাছে কি প্রশ্ন রাখবেন তিনি যখন নির্বাচিত হবেন। আপনাদের যেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবার পরে যেই নিশ্চয়তা তিনি পাচ্ছেন নির্বাচিত হওয়ার, আপনাদের কাছে আসবেন কিনা, নাকি সেই সম্মানিত ভোটার হঠাৎ করেই অন্য কোনো পরিচিত হবে? ধন্যবাদ চ্যানেল 24-কে জনগণের পক্ষ থেকে আমরা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখানে যে 3 জন প্রতিনিধি রয়েছে তাদের কাছে আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের হলো যে আমার আরো এক বোন বলেছেন যে আমাদের নিরাপত্তা এবং যে আইনি দেখা যায় কোর্ট কাছারিতে এবং বিভিন্ন আইনি যে অফিস আদালতগুলি রয়েছে এখানে দুর্নীতিতে ভরপুর, যার জন্য আমরা যারা জনসাধারণ আছি তারা পরিপূর্ণ আইনের সুশাসন আমরা পাচ্ছি না। এ ব্যাপারে যারা জনপ্রতিনিধি হবে আগামী দিনে তারা আমাদের কি নিশ্চয়তা দিবে, যাতে করে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের যে মৌলিক অধিকার রয়েছে, যেমন শিক্ষা, বস্ত্র, বাসস্থান এবং সুচিকিৎসা, এ ব্যাপারে তারা কি নিশ্চয়তা দিবে আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনপ্রতিনিধিদের কাছে প্রশ্ন যদি সংক্ষেপে বলি, সেক্ষেত্রে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং সুচিকিৎসা, সেটি নিশ্চিতে আপনাদের কি অঙ্গীকার রয়েছে, এবং যেই দপ্তরগুলো রয়েছে সরকারি
সেই দপ্তরগুলোতে আসলে এই সামনে থাকা জনগণ অধিকাংশকেই গিয়ে শুনতে হয় লাঞ্চের পরে আসুন, অমুক সময়ের পরে আসুন, তমুক সময়ের পরে আসুন। এই যে সময়ের বেড়াজাল এবং দুর্নীতির বেড়াজাল, এগুলো থেকে উত্তরণে আপনাদের কি ধরনের প্রতিশ্রুতি রয়েছে? আমরা চলে যাব ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল হাসান বোখারীর কাছে। আপনার উত্তরটি যদি সম্মানিত ভোটারকে জানাতেন। আলহামদুলিল্লাহ, আমাদের দায়িত্বশীল সহ আমরা প্রার্থীগণ অনেক সময় অপেক্ষা করতেছিলাম ভালো কিছুর আশায়। তো আলহামদুলিল্লাহ, আমার ভাই যে প্রশ্ন করছেন, আসলে সাদার ব্যাপারে এটা আমাদের অভিজ্ঞতা আমরা বলি, সাদা উপর থেকে শিডিউল দেওয়া হয় যে আজকে আগামীকালকে দিনের মধ্যে আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে। উনি বলে ওনার অধীনস্থ থাকে, তিনি বলে তার অধীনস্থ থাকে, এইভাবে বলতে বলতে গ্রাম মুফাসসিলে যারা আছে তারা সাদা সংগ্রহ করে এটার ভাগ দিতে দিতে গোড়া পর্যন্ত যায়। তাহলে আমি যদি প্রতিনিধি হই, আমাকে সাদা দিতে হলে আমার অধীনস্থ যারা তারা অবশ্যই সাদা কালেকশন করবে। আমি যদি প্রতিনিধি আমি সাদা না নেই এবং সাদা মুক্ত একটা সমাজে আমি চেষ্টা করি, তখন আমার কর্মীর অবশ্যই স্বচ্ছ থাকবে। ইমামের নামাজে যদি ভুল হয়, পিছনে হাজারো মুক্তাই থাকলে ইমামের সাথে তাদের লোকমা দেওয়া লাগবে। এই জন্য ইমাম যদি ভালো হয় নামাজ শুদ্ধ, কেরাত যদি ভালো হয় নামাজ শুদ্ধ। আমরা যারা নেতৃত্ব স্থানে যাব, আমরা যদি অদাবদ্ধ হই, আমরা সাদা নেব না, সাদা দেব না। আমরা যার যে দায়িত্ব অর্পিতভাবে ঠিকমতো পালন করব এবং যে যে স্থানে আছে সেই স্থানে আমাদের দায়িত্বকে আমরা ঠিকমতো আল্লাহর হুকুম মতো পালন করব, তাহলে আমাদের সমাজ থেকে অন্যায় দুর্বৃত্ত সমাজ। আর আমার ভাই বলছেন চিকিৎসা শিক্ষা সমস্ত সেক্টরই দুর্নীতি, যে যেই চেয়ারে বসছে উনি বলছে আমার উপস্থিত যে ছাড় আছে, তাকে তো আমি সন্ধ্যার সময় কিছু বাদ দিয়েই আসবো, তাই আমার এখানে সমস্যা নেই। তাহলে যে যেই চেয়ার আসছে দপ্তরি স্যার চেয়ারে সে মনে করে স্যার, উপরে যে আছে তিনি মনে করে আমার চেয়ার আমিই স্যার। কোনো জবাবদেহিতে না থাকার কারণে সমস্যা। কাজেই সবার কাছে যদি জবাবদেহিতে থাকে, অধীনস্থ থেকে একবার উপরস্থ পর্যন্ত, যেমন ইসলামে জবাবদেহিতে ছিল। আল্লাহর হাবিব বলছে আমি হাফসির গোলাম যদি তোমার আমির হয় তোমরা তার এতেকাত করো, এবং আমির ওমরও বলছে আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে থাকে এর জবাবদেহিতে আমার আল্লাহর কাছে দিতে হবে। কাজেই নেতৃত্বস্তরের ব্যক্তিরা যদি জবাবদেহিতামূলক হয়, কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তাহলে আল্লাহর ফজল করবে, সমাজ থেকে এমনিতেই দুর্নীতি দূরে যাবে। আপনারা দেখছেন 24-এর গণ উৎপাদনের পরে অনেক প্রশাসন পালাই গেছে, অনেক অফিসের স্টাফ পালাই গেছে। তাদের মধ্যে একটা ভয় ছিল কি না কি যেন হয়। আমরা যদি আবার 12 তারিখের পর একটা সুষ্ঠু নির্বাচনে ভালো একটা পরিবেশ তৈরি করতে পারি, ও সাদাবাজ ধোকাবাজ সন্ত্রাস এমনিতেই পালাই যাবে। ভালো লোক দিয়ে স্থান পূরণ করা হবে, সমাজ হবে শান্তির সমাজ, সমাজ হবে সুন্দর সমাজ, মানুষ শান্তিতে থাকবে, সমাজ একটা আনন্দময় পরিবেশ থাকবে। আল্লাহ পাক আপনাদের কবুল করুক, আমাদেরকে এই পরিস্থিতির উপরে আশ্বাস দেওয়ার উপর আমল করার তৌফিক দান করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাওলানা আবুল হাসান বোখারী। আমাদের এই পর্বে আমরা সরাসরি চলে যাব প্রার্থীদের কাছে। আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতি আজকে আপনারা রাখবেন আপনাদের ভোটারদের সামনে এবং যিনি নির্বাচিত হবেন সেটি আসলে আমরা আশা করব আপনারা দায়বদ্ধ থাকবেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে। শুরুতেই আমরা চলে যাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিমের কাছে, যিনি গণ অধিকার পরিষদের পটুয়াখালী 1 আসনের প্রার্থী মনোনীত। তার কাছে জনগণের পক্ষে আপনি যেই প্রতিশ্রুতি দিবেন জনগণের কাছে, সেই প্রতিশ্রুতিটা জানবো। জি, আমার প্রতিশ্রুতি আমার আমানত, আর আমানত খেয়ানতকারী এটা শয়তানের ভাই যেটা উল্লেখ করা হয়। তো আমরা আমানতের খেয়ানত করতে চাই না, আমরা যতটুকু প্রতিশ্রুতি দেব ওইটুকু বাস্তবায়ন করার চেষ্টা করব। তো আমরা আমার যেই নির্বাচনী ভীষণী যেটা উল্লেখ করেছি যে সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা, একটি উন্নত নিরাপদ সুষ্ঠু পরিবেশ ও জনবান্ধব মানবিক পটুয়াখালী 1 গড়ে তোলা। এবং আমি মোটা দাগে আমার যে ভীষণগুলো উল্লেখ করেছি সেটা হলো যে প্রযুক্তি নির্ভর একটা পটুয়াখালী তৈরি করা, যেখানে ডিজিটাল স্কিল সেন্টার থাকবে, স্মার্ট হসপিটাল, স্টার্ট আপ সাপোর্ট এবং কৃষি প্রযুক্তি থাকবে। এবং আরেকটা বিষয় যেটা হলো যে জলবায়ু সহনশীল উপকূল, এটাকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা কাজ করব। নিরাপদ পটুয়াখালী, যেটা যে সব আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব বিষয়কে আমরা নিরাপদ পটুয়াখালীর আওতায় নিয়ে আসার চেষ্টা করব। এবং সবথেকে তরুণ প্রজন্মের সবথেকে বড় সমস্যা যেটা কর্মসংস্থান, এবং কর্মসংস্থানের শক্তিশালী জেলা পটুয়াখালীকে কিভাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আন্তর্জাতিক পর্যটন হাব হিসাবে পটুয়াখালীকে আমরা যেভাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে কাজ করব। এবং পটুয়াখালীর অন্যান্য রাজনীতিবিদ যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের একটা বার্তা আছে, সেটা হলো যে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সুখী, সমৃদ্ধ, উন্নত, সৃজনশীল এবং মানবিক পটুয়াখালী গড়তে আমাদের সব রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একসাথে কাজ করার আমরা প্রতিশ্রুতিবদ্ধ জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব অ্যাডভোকেট নাজমুল হাসানের কাছে, আমির জেলা জামায়াতে ইসলাম, প্রার্থী পটুয়াখালী 1 আসন। আপনার প্রতিশ্রুতি কি থাকছে জনগণের কাছে? যে ধন্যবাদ আপনাকে আবারও। যে আসলে সমস্যার অন্ত নাই, যে সারা অঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা,
তারপরও আমি চেষ্টা করব যদি জনগণ আমাকে বরণ করে নেয়, আমি যদি ওখানে কথা বলার সুযোগ পাই, প্রথমেই চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত সমাজ গঠনের চেষ্টা করব। দ্বিতীয় হইল যে বেকার সমস্যার সমাধানের চেষ্টা করব, যেহেতু সময় কম মূল কথাগুলো বলি। এরপরে যে চিকিৎসা খাত, তারপরে অন্যান্য যে শিক্ষা খাতকে উন্নত করার চেষ্টা করব আমার সাধ্য মতো, জনগণকে সাথে নিয়ে। আমি প্রথমে বলেছি যদি টাকাটা যে টাকা বরাদ্দ হবে যদি সুষম বন্টন হয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি জানি যে আমাদের বাংলাদেশের এই গরিব দেশের যে জাকাত ব্যবস্থা আছে এটা যদি সুষম বন্টন হয় তো তার কোনো গরিব থাকতো না। কোনো সুষম বন্টন না হওয়ার কারণে এই ধনীরা দিনে দিনে ধনী হয়, গরিবরা দিনে দিনে আরো দরিদ্র হয়ে যায়। আর একটি আমি ব্যবস্থার চেষ্টা করব যে বলে বেকার সমস্যা সমাধান করার চেষ্টা করব। নারীর যে আমার ছোট বোন বলছে যে তার নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ব্যবস্থা করব, এবং চাকুরির ক্ষেত্রে যে আমাদের আমির জামাত বলছে 5 ঘন্টার যে সময়টা, সাথে সাথে আমি বলবো যে ভাইকেও কর্মঘণ্টা কমাইয়ে দিয়ে মাতৃত্বকালীন সময় যাতে ওই বোনকেও সহযোগিতা এবং সন্তানকে সহযোগিতা করবে এই চেষ্টা আমি করব। সর্বোপরি ছাত্রদের সূর্যাস্ত নীতি, সন্ধ্যার পরে কোনো ছাত্র বাইরে থাকতে পারবে না, কোনো প্রয়োজনে তারা বাইরে থাকবে না। সর্বোপরি যে কি বলে মাদক দেশকে ধ্বংস করে দিচ্ছে, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সের চেষ্টা করব। আর অন্যান্য যেখানেই যে সমস্যা দেখা দেবে আমরা এর সমাধানের চেষ্টা করব। বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের আজকে এইখানে মাঠে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছে। আমি সব ক্ষেত্রে বৈষম্য বিরোধী আচরণ করব, সবাইকে যার যেখানে যতটুকু প্রয়োজন ওইটা দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমার দল না, শুধু বাংলাদেশের সকলকে নিয়ে একটা সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ, সুন্দর পটুয়াখালী করার আমি চেষ্টা করব। এই জন্য আমি সর্বাত্মক সহযোগিতা চাই, সবাই সাহায্য সহযোগিতা চাই, সাংবাদিক সহ প্রশাসন, ছাত্র, শিক্ষক, সর্বস্তরের জনগণের আমি সহযোগিতা চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব মাওলানা আবুল হাসান বোখারির কাছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী 1 আসনের প্রার্থী। আপনার প্রতিশ্রুতি জনগণের কাছে। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে আপনাকে শেষবারের মতো মোবারক। আমার সবচেয়ে প্রতিশ্রুতি হলো বড় যে যারা আমাদের ভোটের পরে দায়িত্ব নেয় তখন মানুষ তাদের কাছে আর বেরতে পারে না। সাধারণ মানুষ এখন মানুষের কাছে যাইতে, যখনই আল্লাহ কবুল করলে একজন এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান মেম্বার হয়, তখন বলে সে কইছে ঘুমে আছে। তাই মানুষের ঘুম ভাঙে ফজরে পড়ে, তার ঘুম 10টায় ভাঙে না। মানুষ অপেক্ষা করতে করতে বেগমান পরে আর মানুষ যায় না। আমার প্রথম প্রতিশ্রুতি, আমিরুল মুমিনিন ওমর যেভাবে রাত্রবেলা সাধারণ মানুষের খেদমত করছিল, অনেক ইতিহাস, তিনি ঘরের মধ্যে খানা ছিল না, রাত্রে 8 বস্তা নিয়ে পৌঁছে দিয়েছেন। আমার প্রতিশ্রুতি হলো মানুষ যখনই আমরা দায়িত্বে আসবো সবসময় আমাদেরকে কাছে পাবো। ইসলাম এটাই বলে যে তোমাদের দায়িত্বে আসুক তিনি তোমাদের খাদেম। এইটা আমার প্রথম প্রতিশ্রুতি যে আমরা দায়িত্বে আসবো, আমি আমার কথা বলতেছি, মানুষ সবসময় আমাদের কাছে পাবে। আর দ্বিতীয় বিষয় হলো যখন যেসব অসুবিধা আসবে আমরা এটা সমন্বয়ের জন্য চেষ্টা করব। আর সমস্ত বিষয়ে আলোচনা হয়ে গেছে। আমরা নির্বাচনের আগে সবাই ইশতেহার দেবো, ইশতেহার আমরা কথা বলবো, হঠাৎ করে তো অনেক কিছু বলা যায় না। আমার প্রাথমিক খেলা হলো আমরা সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদামুক্ত, মাদকমুক্ত একটা সমাজ করবো। এইগুলো করতে হলে আমার যুবক ভাইদেরকে কর্মসংস্থান দিতে হবে। এই জন্য আমরা কোন জায়গায় কে কী অবস্থায় চাকরিতে আছে, কর্মসংস্থান কীভাবে দরকার এটা সংস্কার করা। অনেকের দেখা যায় বয়স হয়ে গেছে এরপরও চাকরি করতেছে, একজনের 40 বছর পর চোখে দেখে না, পাওয়ারি চশমা দিয়ে চাকরি করে। কিন্তু ওখানে একটা যুবক যদি চাকরি নেয় তাহলে তার অবস্থান সরলে সেখানে যুবকটা। এই জন্য আমরা সর্বপ্রথম চাকরির অবস্থানে একটা বয়সের সমন্বয় করবো, যাতে কে কত বছর চাকরি করতে পারবে। যেমন এখন বর্তমানে আমাদের বিভিন্ন জায়গায় প্রার্থী আছে, আমার ভাই গণ অধিকার পরিষদে বলছে, অনেকেই বলতে গেলে একবারে শেষ সময়, কিন্তু তার কর্মী জনবল নিয়ে তারা মনে করে আরে যদি আমি জায়গায় নিতে পারি তাহলে উনি ঘুমাই থাকবে, আমরা এদিকে সাদামাদা উনি খামুটাবো। এই জন্য আমরা সংস্কার হিসেবে সবই চাই, বিশেষ করে চাকরির বিষয়ে যে সময়টা এটা আমরা সেবন করবো, যে সময়ের কার কতদিন চাকরি আছে, কিভাবে করতে পারে, বয়সের অবস্থা। আর একটা বিষয় হলো আমরা যে জামাত হিসেবে আমরা বলি ইসলাম, এখানে সাধারণ মানুষ যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তারা মনে করে যে ইসলাম গেলে মানে আমাদের খুব ক্ষতি হবে। আল্লাহর হাবিবের শাসনামলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার অবস্থানে দায়িত্ব পালন করছে। আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের বিশ্ব সরকারের নির্দেশে আমরা কিন্তু হিন্দুদের মন্দির, এবার হিন্দুদের বাড়ির পূজা, শ্মশান এগুলো পাহারা দিছি। কাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই থাকবে তার দ্বার অধীনস্থ তারা কাজ করবে, এবং ইসলাম যদি ক্ষমতা আসে, দিনদার লোক আসে, তাহলে কারোই কষ্ট হবে না, যার স্থানে তারা শান্তিতে থাকবে। আমার শেষ নিজের দাবি হলো যে আল্লাহ পাক যদি আমাদের কবুল করে,
আমরা আমাদের আমানতদারি রক্ষার চেষ্টা করব। সবাই শান্তির ব্যাপারে আমরা নিজেদের কষ্ট লাঘব না করিয়ে নিজেরা কষ্ট করিও আমার একটা সঙ্গীকে সাথীকে ভোটার আওতাধীন জনগণকে মির্জাগঞ্জ সদর দুমকি একাশন সহ আমাদের আওতায় যারা থাকবে আশেপাশে যারা থাকবে সবাইকে আমরা শান্তি দেওয়ার জন্য চেষ্টা করব। নাসরুমিনাল্লাহ ফাতুন করি বাবা শিল মুকমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনগণের সাথে যখন আমরা কথা বলছিলাম, জনগণ একটি প্রশ্ন করেছিলেন, তাদের কাছে না গিয়ে তাদের হয়ে প্রশ্নটি আমি আপনাদের তিনজনের কাছে একই সাথে করছি। সেটি হচ্ছে, নির্বাচনী মাঠে লড়াই শেষে যিনি নির্বাচিত হবেন আপনারা সবাই মিলে তাকে সহযোগিতা করবেন কিনা শুধুমাত্র জনগণের জন্য? অবশ্যই আমরা এখন তিনজন যেভাবে একত্রে আসছি আমাদের মধ্যে একটা অনুগত আসছে, আমরা কোলাকুলি করছি, মোসাফা করছি। আসলে আগের যে একটা ফুর্তি সে রাজনীতি ছিল এটা কিন্তু এখন নাই। আপনারা দেখছেন এখন সবাই কাঁধে কাঁধ মিলেই কাজ করতেছে, সবাই একটা অনুভূতি আছে। কাজেই পটুয়াখালী আমরা যে কয়জন প্রার্থী থাকি সবাই যোগ্য দক্ষ মানুষ, ভোটার যাকে ভালো অবস্থানে নেবে তিনি তাদেরকে ডাইকে তাদের পরামর্শ নিয়েই আমরা কাজ করবো ইনশাল্লাহ। এবং তাদের সবারই এখানে চেয়ার থাকবে, হয়তো বা এমপির চেয়ার থাকবে, পাশে তো চেয়ার অভাব নাই। নাজমুল হাসান, আপনার প্রতিশ্রুতি আমরা সবাই মিলে একসাথে কাজ করবেন কি? জনগণ যাকে বরণ করে নেবে আমি অবশ্যই তার সাথে থাকব এবং সবাই মিলেমিশেই কাজ করব। কেউ হয়তো অল্প ভোটের ডিফারেন্সে কেউ হবে কেউ হবে না, তারাও কিন্তু জনপ্রতিনিধি। সবার সাথে মিলেমিশে পরামর্শ করেই আমরা সিদ্ধান্ত নেব, যাতে কেউ বিরোধীতে না আসলে কাজ করতে সুবিধা হবে। শহীদুল ইসলাম ফাহিম, আপনার কাছেও প্রতিশ্রুতি, থাকবেন কি একসাথে এই লড়াইয়ে? এই লড়াইয়ে জনগণের সাথে আছি। জনগণ যাকে প্রতিনিধি নির্বাচন করবে তার অধিকার আদায়, যে নির্বাচিত হবে তার কাছ থেকে সেই কাজ আদায় করার জন্য কি করতে হয় সেটা জনগণের সাথে নিয়ে আমরা সেই কাজ করে যাব। এবং যে প্রতিনিধি হবে রাজনীতি প্রতিহিংসার না হয়ে প্রতিযোগিতার হবে, এই আশাবাদ আমরা তরুণ প্রজন্ম জনগণের কাছে দিতে চাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরাও প্রত্যাশা করি রাজনীতি হবে প্রতিহিংসার নয়, বরং শান্তি এবং প্রতিযোগিতামূলক। আগামী দিনে যিনি জনপ্রতিনিধির চেয়ারে বসবেন তিনি যাতে কাজ করেন জনগণের জন্য। এবং 26-এর নির্বাচনের পরে যে নির্বাচন আসছে সেখানে যখন আমরা আসবো পুনরায় এই পটুয়াখালীতে, তখন যাতে জনগণের থেকে আমরা জানতে পারি, প্রতিনিধির থেকে জানতে পারি আমরা উন্নয়ন এবং সম্ভাবনার কথা, একই সাথে জবাবদিহিতায় যেই প্রতিনিধি ছিলেন তিনি কতটুকু কাজ করতে পারলেন সেই ধারাবাহিকতা যাতে জনগণের থেকেই জানতে পারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হবার জন্য। শেষ করছি আমাদের আজকের আয়োজন, চ্যানেল 24-এর বিশেষ আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ। আজকের আয়োজনে ধন্যবাদ সবাইকে।